বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই দাবিটি বিভিন্ন মহল থেকে ছিল যে অন্তর্বর্তী সরকারের সময় ইউনূস সরকারের আমলে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ এসেছে, যেগুলোর নানা কিছুর প্রমাণ ওরকম একটা অবরুদ্ধ সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছে, সেসবের তদন্ত হওয়া উচিত বিএনপি সরকারের আমলে এসে। অন্তত এই যে হামের টিকা কেনার গাফিলতি করে ইউনূস সরকারের গাফিলতির জন্য শত শত শিশু বাংলাদেশে মারা যাচ্ছে, সেই বিষয়ে অভিযোগ এনে যথাযথ তদন্ত ও বিচার করা তারেক রহমান সরকারের দায়িত্ব। কিন্তু তারেক রহমান সরকার যে ইউনূসকে ঘাটাঘাটি করবেন না, সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল যখন এই হামের টিকা কেনার গাফিলতির জন্য কিংবা মাইলস্টোনে এত বড় একটা প্রশিক্ষণ বিমান ধসে পড়ার জন্য কিংবা সে সময়কার সরকারের অনিয়ম দুর্নীতির অভিযোগে নানা ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হচ্ছিলেন, মামলা করার চেষ্টা করছেন, রিট আবেদন করার চেষ্টা করছেন, এবং কিছুই যখন আদালতে গৃহীত হচ্ছে না, নাকচ হয়ে যাচ্ছে, তখন বুঝতে বাকি থাকছিল না যে তারেক রহমান সরকারের সঙ্গে একটা অলিখিত বোঝাপড়া আছে ইউনূস সরকারের, যে তারেক রহমান ইউনূসকে ঘাটাতে যাবেন না, আর তিনি যদি ঘাটাতে যান তাহলেই ইউনূস এমনভাবে তাকে দংশন করতে পারবেন যে তারেক রহমানের পক্ষে আর শান্তিতে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখা সম্ভব হবে না। এমন একটা বোঝাপড়া যখন ক্রমশ স্পষ্ট হচ্ছিল, বিশেষ করে হামের টিকা কেনার গাফিলতিটার বিষয়টি নিয়ে ভাবলে, তখন হঠাৎ করেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী সদস্য, তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার রাতে বলে বসেছেন যে অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলে হওয়া দুর্নীতি তদন্তের তিনি আহ্বান জানান তার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। দুর্নীতি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু খুঁজে বের করা হোক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, মানে ডক্টর ইউনূসের খুব ঘনিষ্ঠ এই টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান এমনকি এই যে ডক্টর ইউনূসের বিভিন্ন কমিশনের সঙ্গেও জড়িত ছিলেন। তো সেই টিআইবি সম্প্রতি তাদের এক প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সালাউদ্দিন আহমেদ বলছেন, তিনি বলছেন, আমি বলছি না, পত্রিকাটি এখন আমার কাছে নেই, সবাই দেখেছেন, তো তারা তো দায় মুক্তি পেতে পারে না, মানে ইউনূস সরকার তো দায় মুক্তি পেতে পারে না। এই আলাপটা যখন তারেক রহমানের এক মন্ত্রী সংসদে দাঁড়িয়ে তুললেন, ইউনূস সাহেব একেবারে চাঙা হয়ে উঠে মনে করিয়ে দিয়েছেন বিএনপিকে এবং বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে যে ইউনূস সাহেব একা নন, তার পেছনে রাজনৈতিক দল আছে এবং তিনি জুলাই আগস্টের সেই আন্দোলনের একজন মহানায়ক, মহাপুরুষ বটে। সম্প্রতি টিআইবির জরিপে বলা হয়েছে যে ওই অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের আমলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের চাইতেও সেবা খাতেই শুধুমাত্র দুর্নীতির পরিমাণ 10% বেশি বেড়েছিল, এবং সে সূত্র ধরেই সালাউদ্দিন আহমেদ সাহস করে সংসদে বলেছেন যে এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার। রোববার সারাদিন ধরে সাভারের জিরাবতে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপের পরিচালনায় চলেছে তাদের সোশ্যাল বিজনেস ডের আয়োজন, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও সেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের কথা মনে করিয়ে দিয়েছেন। সেই আন্দোলনের মাস্টার মাইন্ড কারা, মহানায়ক কারা, সে বিষয়ে নানা রকম স্মৃতিচারণ করেছেন, এবং পত্রিকার পাতা আজ সয়লাভ যে ডক্টর মোহাম্মদ ইউনূস কাকে কাকে নেতা মনে করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটা একদম নিজের হাতে গড়ে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন 2024 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক গিয়ে ক্লিন্টন সেন্টারের এক অনুষ্ঠানে। কিন্তু মাহফুজ আলম এখন ছিটকে পড়েছেন। তিনি উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভায়, কিন্তু এখন তিনি যেহেতু আর জাতীয় নাগরিক পার্টি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের দলে নাই, কাজে তার কথা আলাপ করেন নাই আর ডক্টর মোহাম্মদ ইউনূস এ দফায় তিনি নাহিদ এবং আসিফকে আবারও বিশ্ব সভায় পরিচিত করে দিতে সেই সোশ্যাল বিজনেস ডের সভায় তাদের নিয়ে কথা বলেছেন, এবং আবারও এই খবরগুলো শিরোনাম হয়েছে। সংসদে
ফলে এখন বিএনপি আর জামাতের মধ্যে এখনো আলাপ বিতর্ক বচসা চলছে যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব কি বিএনপি দিয়েছে না জামায়াত দিয়েছে। সম্প্রতি বিএনপির একজন এমপি রশিদুজ্জামান মিল্লাত তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও তারেক রহমানকেই গণ অভ্যুত্থানের প্রধান নায়ক হিসেবে উল্লেখ করেছিলেন। তার পরপরই ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী হিসেবে কোনো একক ব্যক্তিকে মানতে নারাজ জামায়াতে ইসলামীর আমির তিনি নিজে, এবং তিনি বলেছেন যে তিনি মনে করেন যে গণ অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা নেতৃত্বের কাছে সীমাবদ্ধ রাখা যাবে না। ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে আমরা সবাই অন্তর থেকে তাদের সম্মান করি, ভালোবাসি, তাদের সেই জায়গাটা ঠিক রাখতে হবে। তিনি মনে করিয়ে দিয়ে বলেন যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো আমেরিকায় গিয়ে একজনকে মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি প্রথমেই এর প্রতিবাদ করে বলেছি এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নাই। তার মানে এই যে বিএনপি জামাত এখনো তারা নেতৃত্ব দিয়েছে না তারা নেতৃত্ব দিয়েছে এই নিয়ে তর্ক করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তার দলের নেতা নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে সাভারে দাঁড়িয়ে বলছেন যে নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস। এখন আর তিনি মাহফুজ আলমের কথা বলছেন না, এবার নাহিদ ইসলামের কথা বলে তিনি বলছেন যে আমাদের সঙ্গে আজ এখানে আছেন নাহিদ ইসলাম, সে কোনো ব্যক্তি নয়, একটা ইতিহাস, বিশ্ববিদ্যালয় শেষ করা একটা ছাত্র, সরকারের পতন ঘটিয়েছে সেনাবাহিনী, পুলিশ, আধা সামরিক বাহিনী সব চেষ্টা করেও তারা সরকারকে টিকিয়ে রাখতে পারেনি। সে সময় ছাত্র জনতার আন্দোলনে প্রায় 1400 মানুষ নিহত হন, সেই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম বলে তিনি নাহিদ ইসলামকে সামনে নিয়ে আসেন। আর নাহিদ ইসলাম তখন আবার সম্মানিত সুধীদের উদ্দেশ্যে ইংরেজিতে বক্তব্য রেখে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কেউ চেনে ক্ষুদ্র ঋণের জনক হিসেবে, কেউ চেনে সোশ্যাল বিজনেসের জনক হিসেবে, কিন্তু আসলে তিনি যদি এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেশের দায়িত্ব না নিতেন তাহলে দেশটা একেবারে রসাতলে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024-এর জুলাই আগস্টের স্মৃতিচারণ এখানেই শেষ করেন না। আরেকটা যে বিষয় নিয়ে ব্যাপক তর্ক সেই 2024-এর আগস্টের পর থেকেই আছে, সেটা হচ্ছে কারা কখন ইউনূসকে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে এসে শেখ হাসিনার পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে। তখন আপনাদের অনেকের মনে থাকবে যে একদিকে শিবির নেতা রাফে সালমান রিফাত, আলী আহসান জুনায়েদ এরা যেমন ইউনূসের সঙ্গে ছাত্র শিবিরের যোগাযোগ হওয়ার বিভিন্ন প্রমাণাদি হাজির করছিলেন, তেমনি এই যে এখনকার ডাকসু ভিপি সাদিক কায়েম ছাত্র শিবির সভাপতি তখনকার, তিনি বলেছিলেন যে তিনি আগস্টের শুরুর দিকেই প্রথম যোগাযোগ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই বিষয়টি নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন শেখ হাসিনার পতন ঘটে যাওয়ার পরপরই দেশে এসে এই দায়িত্বটা নেন। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন সেই জাতীয় নাগরিক পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, সেই জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়াই নাকি তাকে প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ফোন করেছিলেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে কিন্তু কখনো আর কারো নাম উল্লেখ করেন নাই। তিনি যত বিদেশি সংস্থায় এর আগে সাক্ষাৎকার দিয়েছেন বারবার তিনি বলেছেন যে তাকে ছাত্ররা ফোন করছিল, ছাত্রদের দলকে তিনি বারবার বলছিলেন যে না আমি এখন দায়িত্ব নিতে পারবো না, অন্য কাউকে খোঁজো, কিন্তু তারা বারবার অনুরোধ করায় তিনি প্যারিসের হাসপাতালে শোয়া অবস্থায় ছিলেন, সেখান থেকে উঠে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বনে গেছেন। কিন্তু এখন তিনি বলছেন যে তাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই নাকি প্রথম ফোন করেছিলেন এবং তিনি তখন ফ্রান্সে ছিলেন, বারবার তিনি আসিফকে বলেছিলেন অন্য কাউকে খুঁজে নাও, কিন্তু আসিফ মাহমুদ বলেছিলেন অনেক দেরি হয়ে যাচ্ছে, পুরো দেশ একটা সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনি রাজি না হওয়ার কারণে 3 দিন ধরে দেশে কোনো সরকার নেই। মানে বাংলাদেশে এক ইউনূস এসে যদি উদ্ধার না করতেন তাহলে বাংলাদেশে আর কোনো সরকার গঠিত হতো না। ইউনূস এটা একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন এবং তিনি বলেছেন যে আসিফ যখন এই কথা তাকে বললেন যে 3 দিন ধরে সরকারই হতে পারছে না, শুধুমাত্র তিনি প্যারিসের হাসপাতাল থেকে এসে বাংলাদেশে প্রধান উপদেষ্টার দায়িত্ব না নেওয়ার কারণে তখন তিনি দ্রুত বিমানের টিকিট কেটে বাংলাদেশে চলে
চলে আসেন। এই যে পুরো গল্পটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন এবং এই যে নাহিদ আসিফকে আবারও তার কাছে টেনে নিচ্ছেন এবং নাহিদ ইসলাম আবার বলছেন অভ্যাগত সুধীর সামনে ইংরেজি ভাষায় যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে দেশ আর টিকতে পারতো না, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন। যারা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক দল নাই, তারা যে একটা কাঁচা হিসাব নিকাশ করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও সেটা মনে করিয়ে দিতে চাইছেন বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপিকে, যার স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির তদন্ত করা দরকার অন্তর্বর্তী সরকারের এমন সাহসী মন্তব্য করে বসেছেন সংসদে যে ডক্টর মোহাম্মদ ইউনূসই আসলে 2024-এর জুলাই আগস্টের মূল নেতা এবং তার পেছনেই আছে সেই তরুণ নেতৃত্ব যারা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, হাসিনা সরকার কারো তোয়াক্কা না করে রাজপথে একেবারে সামনে দাঁড়িয়ে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 1/11 সরকারের সময় 2007 সালে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র 5 মাসের মাথায় আর 1/11 সরকার গঠিত হওয়ার 15-20 দিনের মাথাতেই ভারতের নয়াদিল্লিতে গিয়ে মনমোহন সিং, সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জিদের সঙ্গে দেখা করে জানিয়ে দিয়েছিলেন তিনি রাজনৈতিক দল গঠন করতে প্রস্তুত এবং এরপর ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তিনি রাজনৈতিক দল গঠনের ইচ্ছার কথা জানিয়েছিলেন, পরামর্শ চেয়েছিলেন। এরপর নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছিলেন। সে দফায় তিনি শেষ পর্যন্ত রাজনৈতিক দল গড়ে তোলার সাফল্য পান নাই, নিজেই আবার চিঠি লিখে সরে দাঁড়িয়েছিলেন। রাজনৈতিক দল গঠনের যে প্রচেষ্টা তিনি জরুরি অবস্থার মধ্যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সর্বোচ্চ সমর্থনে শুরু করেছিলেন সেই উদ্যোগ থেকে। কিন্তু এ দফায় তিনি নিজেই যখন ক্ষমতায় বসেছিলেন তখন তার সকল পৃষ্ঠপোষকতায় এই নাহিদ আসিফদেরকে যে তিনি দল গঠনের পরামর্শ দিয়েছেন সেটাও কিন্তু তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে রেখেছিলেন। কাজেই নাহিদ আসিফরা জানেন তাদেরকে মন্ত্রী যেমন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্রদের নেতৃত্বে, যুবকদের নেতৃত্বে এর আগেও তো অনেক আন্দোলন হয়েছে, তারা তো গিয়ে কখনো মন্ত্রী পদে বসেন নাই এবং এই যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতিতে অংশ নেওয়ারও সুযোগ পান নাই। এদের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক উত্তরণ এত দ্রুত সময়ে ইউনূস সাহেবের জাদুর কাঠিতে ঘটে যেতে পেরেছে, নাহিদ আসিফরা নিশ্চিতভাবেই ইউনূস সাহেবের পেছনে থেকে সেই সমর্থনের এক রকমের প্রতিদান বরাবর দিয়ে যাবে। এবং এরই মধ্যে এনসিপির সঙ্গে এসে তখনকার ছাত্র শিবিরের আরো যারা নেতারা জড়িত ছিলেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে, আলী হাসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, যারা আপ পার্টি গঠন করেছিলেন, তারা এসে যুক্ত হয়েছেন। এরই মধ্যে যোগ দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদদের এবি পার্টির অনেক সদস্য, যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাও। কাজে ইউনূস সাহেবের দল শক্তি বৃদ্ধি করছে। সামনে আছে আন্তর্জাতিকভাবে পরিচিত নেতা ইউনূস সাহেব এবং ইউনূস সাহেব যে এখন পর্যন্ত তার রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ হারাতে প্রস্তুত নন, সেটা তিনি আবারও চাঙা হয়ে উঠে এমন সময়ে ঘোষণা দিলেন যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির প্রমাণ হাজির করেছে। কাজে সংসদে এখনো বিএনপি জামাত কে নেতৃত্বে ছিল 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের এই নিয়ে বিতর্ক করছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সেই আন্দোলন শেষে সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে স্বীকার করে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই আন্দোলনের নেতা হিসেবে যাদেরকে স্বীকৃতি দিচ্ছেন সেই নাহিদ আর আসিফ। ডক্টর মোহাম্মদ ইউনূসই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মূল চরিত্র হয়ে থাকছেন। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান তাদেরকে